মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আজকে আমাদের বিজয়িনীর যিনি অতিথি, তার গল্পটা দীর্ঘ 24 বছরের লড়াইয়ের গল্প শোনাতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী পম্পা দে দাস। পম্পা দে, অনেক স্বাগত কেটিভি বাংলায় আপনাকে। নমস্কার সকলকে, এবং তোমাকেও নমস্কার। নমস্কার বলা যায় না, যাই হোক। এই যে লড়াই আপনার 24 বছরের, এই লড়াইয়ের শুরুর দিকটা যদি আমাদের দর্শকদের বলেন। লড়াইয়ের শুরু বলতে দেখো, আমাদের জীবনটা তো একটা লড়াই, প্রত্যেকেরই আলাদা আলাদা লড়াইয়ের গল্প থাকে। তো আমার যে লড়াইটা, সেটা 24 বছর তো অবশ্যই, এবং তার আগেও ছিল, পরেও হয়তো থাকবে। তো 24 বছরটা একটা দুই যুগ বলা যায়, যেহেতু আমরা 12 বছর একটা যুগ। তো লড়াইটা অনেকটাই ছিল সমাজের সঙ্গে, বাইরের পরিস্থিতির সঙ্গে, মেয়ে মানুষ করার সঙ্গে, নিজের সঙ্গে নিজেকে ইমপ্রুভ করার সঙ্গে। তো সব কিছুর সঙ্গেই লড়াইটা ছিল এবং আছে এখনো। এই যে সঙ্গীত জগতে আপনি পা রেখেছেন, এটা হঠাৎ করে কেন মনে হলো যে আপনি এই গানের জগৎ দিয়েই নিজেকে নিজের আত্মপ্রকাশ করতে চান? অ্যাকচুয়ালি সুপর্ণা, আমি গান নিয়ে এগোবো এটা কিন্তু আমার ছোট থেকে কোনোদিনই মানে আমার ভাবিনি আমি। তো আমি আমি ছিলাম নৃত্যশিল্পী, মানে আমি খুব ভালো নাচ করতাম, এবং আমি যেখান থেকে বিলং করি সেইখান থেকে আপ টু সমস্ত এরিয়াতে মানে আমার নামেই শো হতো। তো একটা নাচের সঙ্গে গানের না একটা সংযুক্ত একটা জায়গা ব্যাপার থাকে। যারা নাচ করে তারা কিন্তু গানের তালে তালেই করে, তাই গানটা তাদের মুখস্থ করতে হয়। এবং যারা গান করে তারাও কিন্তু ওই তালের উপর বেস করেই গানটা করে। তো সেই জন্য গান আর নাচ দুটোই ওতপ্রোতভাবে জড়িত দুজনের সাথে। তো আমি নাচ করতাম, ঠিক আছে। তো তারপর যখন বিয়ে হয়ে যায় আমার, বিয়ের পরে তো আর নাচ করা সম্ভব হয় না, মানে সব ফ্যামিলি বলো বা শারীরিকভাবে মেয়েদের সেটা সাপোর্ট করে না। তো আমি এরকমই একটা নাচের অনুষ্ঠান করতে যাওয়ার পর আমাকে কিছু মানে আমাদের সঙ্গীত জগতেরই কিছু মিউজিশিয়ান আমাকে বলে যে তোর তো গলাটা ভালো, তো তুই একটু গান প্র্যাকটিস করে নে, আমার মনে হয় তোর গানটা হবে। কারণ এখন যে স্টেজটায় তুই আছিস, বিয়ের পরে গানটার সঙ্গে এগোলে আমার মনে হয় তুই ভালো করতে পারবি। তো তারা হয়তো আজকের ডেটে কোথায় আছে জানি না, তাদের এনকারেজেই প্রথম মানে শুরু করা আমার, আর আজকের ডেটে এখানে। এই যে যখন এই সঙ্গীত জগতে পা রাখলেন, বাড়ির থেকে সাপোর্ট পেয়েছিলেন? একদমই না, একদমই না। মানে অ্যাকচুয়ালি সুপর্ণা, সকলেই বলে যে মেয়েদের বড় সাপোর্ট হচ্ছে তাদের বাপের বাড়ি, একদম, যেটা আমি তো কোনোদিনই পাইনি। না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি, না সেরকম কোনো আত্মীয় স্বজনের থেকে, মানে বিন্দুমাত্রও পাইনি। হ্যাঁ, আমার সত্যি বলতে পারো এটা ঈশ্বরের অনেক কৃপা, আমি খুব ভালো বন্ধু পেয়েছি। আচ্ছা, যাদের সঙ্গে দীর্ঘ এই 24 বছরের লড়াইয়ে যারা সবসময় আমার পাশে থেকেছে, মানসিকভাবে আমাকে সাপোর্ট করেছে, আমাকে সবসময় সাহস দিয়েছে, এবং এখনও সাপোর্ট তারা দেয়। এই যে আপনি বিভিন্ন জায়গায় পারফরমেন্স করেন, সেক্ষেত্রে এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে যে পারফরমেন্স করতে গিয়েছেন
বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যে সমস্ত শিল্পীরা যান, অনেক ক্ষেত্রে হয় না যে হ্যারাস করা হয় বা টাইমের একটা সমস্যা হয়, যে টাইম দেওয়া থাকে সেই টাইমে পৌঁছতে না পারলে সেখানে যে কেন এই টাইমে আসছেন না, একটা হ্যারাসমেন্টের ঘটনা কিছুদিন আগেই ঘটেছে অনেক শিল্পীদের সঙ্গে। এরকম কোনো ঘটনার সঙ্গে প্রচুর প্রচুর, মানে আমার জানি না যারা ধরো এখন নতুন নিউ বিগিনিং করছে বা যারা এই ধরনের স্ট্রাগল করে যারা, আমি বিগত 2 বছর হলো আমি মেদিনীপুর সাইডের প্রোগ্রাম আমি ছেড়ে দিয়েছি, শো করি না, খুব কম করি। কিছু পার্টিকুলারলি কিছু অ্যারেঞ্জার আছেন যাদের কথা আমি অগ্রাহ্য করতে পারি না, কিন্তু এরকমও আমি যে স্ট্রাগলিংটা ওই সময় করেছি, এরকমও দিন গেছে হয়তো 20 ঘন্টা 18 ঘন্টা জার্নি করার পর হয়তো যে পারিশ্রমিক পেয়েছি সেটা মানে আজকের ডেটে বলার মতো নয়, হয়তো একটা মানুষের কাছে কিছুই নয়। এবং দুপুর 2টোই বাড়ি থেকে বেরোতাম এবং পরদিন সকাল 6টা 7টা 8টায় বাড়ি ঢুকতাম। তো সেই জার্নি তো আছেই। এবং মিদনাপুর সাইডে কি হয়, যারা করে তারা জানে, তোমাকে হয়তো প্রোগ্রামের টাইম দিল রাত্রির 8টায়, কিন্তু শোটা শুরু হচ্ছে রাত্রির 10টায় এবং সেটা শেষ হচ্ছে রাত্রির 2টো 2:30-টে। এবং যদি ওখানে রাত্রির 2:30টার সময়ও তোমাকে কোনো গান রিকোয়েস্ট করে, স্টেজ থেকে তোমাকে নামতে দেবে না, তোমাকে ওটা করেই ফিরতে হবে। তো সেটা তো আছেই। এবং অনেক এরকম ধরনের অভিজ্ঞতাও আছে যেখানে পার্টি পেমেন্ট দেয় না, আমাদের সারা রাত অপেক্ষা করতে হয়, সকাল হয়ে যায়, পার্টি হয়তো বলছে যে আপনাদের যে অ্যারেঞ্জার তাকে আসতে হবে, তারপর আমরা পেমেন্ট দেব। তো এরকমও হয়েছে, অনেক রকমের এরকম অভিজ্ঞতা হয়েছে। মানে এই যারা করে তারা তো জানেই, এবং আমি তো অবশ্যই বলবো যে পেশেন্স এবং এই লড়াইটা অনেকেই এখনো করছে। তবে যখন আপনি যখন পারফরমেন্স করেন তখনকার অভিজ্ঞতা কীরকম হয়, যখন মঞ্চে দাঁড়িয়ে আপনি গান করছেন, চারিদিক থেকে দর্শকদের হাততালি আসছে, সেই ফিলিংসটা কীরকম? একদম, মানে এটা কি বলবো তোমাকে, মানে আমার কিছু কিছু ভিডিও আমি যখন পোস্ট করি না, বা আমি যখন পরে দেখি যে আমার ভিডিওটা কেউ তুলেছে বা আমাকে সেন্ড করেছে, এরকম অনেক অডিয়েন্স আছে যেখানে প্রোগ্রাম করতে গেছি, তারা আমাকে পরে পার্সোনালি সেন্ড করেছে, ম্যাডাম এই ভিডিওটা আপনারা তুলেছি। তো আমি অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন স্টেজে উঠি না, মানে আমি ভুলে যাই যে আমি কি করছি, তখন আমার অডিয়েন্সটা আমার কাছে একটা মানে এনকারেজের একটা ব্যাপার হয়ে যায়। যতটা না ওরা আমার থেকে চায়, আমি তার থেকে বেশি মনে হয় দিতে চাই। আর এদিকে তো তুমি মানে শো সেরকম হয়ই না, যেদিকে আমি বলছি মানে মিদনাপুর বা খড়গপুর বা হলদিয়া বা দীঘা বা কাঁথি, তোমাকে নেমে একদম অডিয়েন্সের মধ্যে চলে যেতে হবে। মানে পার্টির প্রথম বক্তব্য হচ্ছে আমাদের যে মা বোনেরা যে গ্রামের দিক, তো ওরা ওই প্রোগ্রামটাকে ভীষণ এনজয় করে, এবং সকাল সকাল মানে 8টার মধ্যে তাদের একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারা ওই স্টেজের সামনে বসে গেল, এবং তাদেরকে নাচাতে হবে কিন্তু ম্যাডাম, মানে এইটা তাদের রিকোয়েস্ট থাকে কমিটিরও, ম্যাডাম তাদেরকে কিন্তু আমাদের এই দিদিরা মায়েরা কিন্তু ঘর থেকে কোথাও বেরোয় না, কোথাও যায় না, তো আপনাকে কিন্তু এদেরকে নাচাতে হবে। তো সেই সময় আমার পুরোপুরি আমি তাদের সাথেই মিশে যাই, আমার ভালো লাগে যখন তারা আমার সঙ্গেও নাচে। মানে এরকমও আছে অনেক বয়স্ক দিদিমা, তাদের সঙ্গে দিদিমা বলেই কথা বলি, ঠাকুমা বলে কথা বলি, তারাও খুব খুশি হয় যখন দেখি যে আমাকে ওই মুহূর্তে কি গানটা ধরলে তারাও খুশি হবে। শুধু আমার ইয়ং জেনারেশন না, আমার মা বোনেদের জন্য আমাকে কিছু গাইতে হবে। তো সেটা একটা অন্যরকমের একদম একদম অন্যরকমের অনুভূতি। এই যে আপনি আধুনিক গান করেন বা শাস্ত্রীয় সঙ্গীত, এই যে এত কিছুকে, এই দুটোকে ব্যালেন্স করে যখন গান করেন, একজন শিল্পীকে নিখুঁত তৈরি করে কোন বিষয়গুলো? দেখো আপনার কাছে শাস্ত্রীয় সঙ্গীত বা আধুনিক গান দুটো তো সম্পূর্ণ দুটো আলাদা জনার, আপনার সব থেকে কোন গান গাইতে বেশি ভালো লাগে? অ্যাকচুয়ালি দেখো আজকের ডেটে তুমি যখনই ইউটিউব বা ফেসবুক সার্চ করবে, দেখবে লোকে কাউকে না কাউকে কপি করছে। মানে তুমি একটা সিঙ্গারের গানই 5 জন শিল্পীর কাছে শুনবে, মনে হবে কে গাইছে তুমি বুঝতে পারছো না। মানে সবাই কাউকে না কাউকে একজন আইডল ভেবে তাকে কপি করে, কিন্তু নিজস্বতা বা নিজের গলার যে নিজস্বতাকে ধরে রাখা,
সেটা খুব কম শিল্পীর মধ্যেই পাওয়া যায়, যে আমার ভোকালটা শুধুমাত্র আমারই থাকবে, যে আমার গলাটা শুনলে অন্তত পাবলিক বা কেউ একজন বলবে 4টে গান শোনার পর হ্যাঁ এটা পম্পাদির গান। তো সেই জিনিসটাকে আমি খুব মেনটেন করি। আমি যত আমার ইউটিউবের গান বলো বা আমার নিজস্ব গান বলো, হয়তো আমি আশাজিকে আমি কপি করি, কিন্তু আশাজির মতো ভয়েস করে নয়। আশাজির গান আমার ভালো লাগে, আমি সেগুলোকে আমার নিজের মতো করে গাই, আমার নিজের ভয়েসে। যেরকম নিজস্ব গানেরও একটা ব্যাপার থাকে, এবং কোনো বড় শিল্পীকে অনুকরণ করতে গেলেও নিজের ভোকালটাকে বজায় রাখাটা খুব জরুরি। আপনি বললেন যে আপনার এই যে সঙ্গীত জগতে পা রাখার বিষয়টা ছোট থেকে নয়, সেক্ষেত্রে এত বছর বয়সে এসে যখন আপনি সঙ্গীত চর্চা করছিলেন, কোথাও গিয়ে আমরা দেখি যে ছোট থেকে সঙ্গীত মানে গান বাজনার মধ্যে লেগে থাকলে পরে গিয়ে ওটা তো একটা রেওয়াজের বিষয়। সেক্ষেত্রে আপনি কি কখনো কোনো কিছু ফেস করেছেন যে আপনার গানটাকে ভালো করে শুনতে হচ্ছে, বা আপনি ঠিকমতো হয়তো কোথাও গিয়ে সমস্যা হচ্ছে? ছোট থেকে যে বিষয়টা আমরা শিক্ষাটা পাই গানের ক্ষেত্রে, বড় হয়ে গিয়ে মানে বড়বেলায় এই বিষয়টাতে পা রাখতে গিয়ে কখনো কি সমস্যা হয়েছে? একদম হয়েছে, কারণ সত্যি কথা বলতে আমি নাচ শিখেছি, কিন্তু গান সেরকমভাবে আমি কারোর কাছে শিখিনি কোনোদিন, মানে কোনো বড় শিল্পী নিজের থেকেই একদম করেছি। কারণ আমার সুরতাল জ্ঞানটা, যেহেতু আমি খুব ভালো নাচ করতাম, তোমাকে প্রথমেই বললাম, তো সুরতাল জ্ঞানটা আমার অবশ্যই ছিল। আর এটা তো অবশ্যই আমার গুরুদেবের কৃপা, যে আমার ভয়েসটা হয়তো তার ইচ্ছাতেই ছাড়া সম্ভব না ছিল, এবং আগ্রহ ছিল অবশ্যই যে এটা নিয়ে করব। তো প্রথম 2টো গান দিয়ে 3টে গান দিয়ে শুরু করা, আর আজকের ডেটে ধরো আমার কাছে প্রায় 600-650-র ওপর গান। তো অতএব আমি জানি কোনো অনুষ্ঠানে গেলে যদি কোনো রিকোয়েস্টের গান আসে আমার কাছে ফেরত যাবে না, অন্তত 90% এটুকুনি আমি কমিটিকে অ্যাসিওর করি যে কোনো গান আসলে ফেরত যাবে না। তো সেইখানে বড় হয়ে একটু অসুবিধা তো বটে, কেননা আমরা তো ট্রেন্ড যেটাকে বলে একদম সেরকমভাবে ট্রেনিং আমরা ছোট থেকে নিতে হয়, কারণ এই শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল যে গান তুমি বলছো, এগুলো একদম খুব ছোট থেকে রেওয়াজ বা শেখার, এবং এটা একটা খুব বড় বিগ সাবজেক্ট, যেটা পুরো জীবনেও কেউ কমপ্লিট করতে পারে। সেখানে আমার মতো বয়সে এসে তো সেটা কমপ্লিট করার কোনো জায়গাই নেই। তো আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, এখনও নিজেকে চেষ্টা করি যে আরও শিখবো এই ব্যাপারটা। আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি 24 বছরে আপনি একজন সিঙ্গেল মাদার। এই মানে সিঙ্গেল মাদার হয়ে নিজের এই যে সঙ্গীত জগতে পা রাখা, বা আপনি আরও বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে জড়িত, বিউটিশিয়ান, লেডিস গার্মেন্টস, এই সমস্ত করেন, এই যে এত কিছুকে মেনটেন করেন, একটা তো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। এই টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে গানের রেওয়াজও করতে হয়, কারণ যেহেতু আপনি রেগুলার বেসিসে শো করেন, সেক্ষেত্রে সেই সময়টা আপনি পান কিভাবে, বা সব কিছুকে মেনটেন করেন কিভাবে? এটা কি বলবো সুপর্ণা, খুব মেনটেন করাটা বিশাল চাপ, প্রচণ্ড। কারণ ধরো এই এতগুলো বছর মেয়েকে মানুষ করেছি, এবং সিঙ্গেল মাদার অবশ্যই, যেটা তো বটেই, খুব আমার কাছে চাপ। কারণ মেয়েরা যখন সিঙ্গেল মাদার হয়ে যায় না, তুমি দেখবে ম্যাক্সিমাম মেয়েদের সিঙ্গেল মম হওয়ার পিছনে সাপোর্ট থাকে তার বাপের বাড়ির, মা বাবার, যেটা আমি কোনোদিনই পাইনি। তো আমার মেয়েকেও একাই মানুষ হতে হয়েছে, তো ওকে আমি একা রেখেই আমাকে বেরোতে হতো বাইরে। আমি রাত্রিবেলায় 2টোয় ফিরতাম, 2:30 ফিরতাম, মেয়েকে আমাকে একা রেখেই ফিরতে হতো। প্রথম যখন ছোট ছিল আমি সর্বক্ষণের আয়া রেখেছি, আয়ার কাছেই থাকতো। তার আগে 2 বছর মেয়েকে বাপের বাড়ি রেখেছিলাম, কিন্তু আমি কাছে রাখা আর দূরে রাখা দুটোর মধ্যে তফাৎ। তো অনেক প্রতিবন্ধকতার মধ্যেও মেয়েকে কাছে এনে যখন রাখলাম, তখন মেয়ের প্রতিও আমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। তো মেয়েকে ওই আয়ার উপর রেখে ভরসা করে আমাকে বেরোতে হতো। কিন্তু এরকমও অনেক ঘটনা ঘটেছে যে মেয়েকে একা রেখে যাই বলে অনেকের কাছে কথা শুনতে হয়েছে, যে মেয়েকে তো সারাদিন একা ফেলে রেখে যায়, কি করে মেয়ে তার ঠিক নেই, মানে এরকম। কিন্তু কেউ দেখেও নি, কিন্তু কেউ সাপোর্টও করেনি, কিন্তু আবার বলতেও কেউ ছাড়েনি। কিন্তু আমি জানতাম যে আমাকে আমার কাজটা করতে হবে, কারণ আমি এবং আমার মেয়ে ছোট থেকেই আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, যে মা তোমার কাজ তুমি করছো। কেউ তো, তুমি যখন মাস গেলে মাসে প্রত্যেকটা খামে
টাকা ভরে আমার টিউশনদের দিতে হয়, তখন তো কেউ তোমাকে দিয়ে যায় না। একদম। অতএব তুমি তোমার কাজ করো। ইভেন এখনো পর্যন্ত মেয়ে বড় হয়ে গেছে, তাও সে আমাকে সাপোর্ট করে, তোমার যেটা ভালো লাগে মা তুমি সেটা করো। তো সেক্ষেত্রে তো মেয়েকে একা রেখে করাটা চাপ। হ্যাঁ, অনেক লোকের কথা শুনেছি, কিন্তু করতে হয়েছে। সম্পাদি, যে বিষয়টা আমরা জানতে চাইছি, এই যে আপনি বিভিন্ন গান করেন এবং আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আপনার গান প্রকাশ পায়, সেক্ষেত্রে আপনার যেটা ফ্যান বেস রয়েছে তাদের প্রতিক্রিয়া কীরকম? দেখো, প্রতিক্রিয়া তো যারা সবসময় এনকারেজ করেছে এখনও করে, এবং এই প্রফেশনে কিন্তু সবসময় জানো অ্যান্টি বিরোধী থাকবে। একদম। তো প্রতিক্রিয়া প্রচণ্ড ভালো। দেখো, আর সব কিছু আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। আমার প্রথম গানও কিন্তু সেই ঈশ্বরের ওপরেই আমি প্রথম, কারণ উনি আমাকে দিয়ে করিয়েছেন, আমার কৃষ্ণের জন্য, আমার রাধারানীর জন্য। তো দ্বিতীয় গানও আমার মা শ্যামা সঙ্গীত, আমার দ্বিতীয় গান, যেটা আমি প্রচুর রেসপন্স পেয়েছি আমার ইউটিউব থেকে, আমার ফেসবুক থেকে। তো এবং আবার এবারেও রাধা অষ্টমীর আগে, জন্মাষ্টমীর আগে আমার আবার রাধারানীর গান আসছে নতুন, এবং কভার সং তো চলেই এবং অরিজিনাল সংও চলে। তো সবটাই আমি নিজেকে নিয়ে একদম মানিয়ে চলার চেষ্টা করি। এই যে নতুন নতুন যখন আপনার অ্যালবাম প্রকাশ পায়, তখন কতটা মানে ওটার জন্য কতটা পরিশ্রম করতে হয়? পরিশ্রম তো যখন নতুন সং থাকে না, নতুন গান, তখন তো পরিশ্রম লাগে। এবার ধরো, যে আমার জন্য গান লিখছে কষ্ট করে, যে আমার জন্য সুর করছে, সে আমার থেকে যতটা চাইছে আমি হয়তো তাকে ততটা দিতে পারছি না। তো তখন নিজের খারাপ লাগে যে এত সুন্দর গান, এত সুন্দর ওয়ার্ডগুলো হয়তো আমি ঠিক বসাতে পারলাম না। তো চেষ্টা করি অরিজিনাল গানে একটু খাটনিটা বেশি। এই যে আপনার এই লড়াই, দীর্ঘ লড়াই, এবং এই দীর্ঘ লড়াইয়ে আপনি আপনার সন্তানকে কতটা পাশে পান? প্রচুর। আমার মেয়ে আমার সাপোর্ট, এবং সবথেকে বেশি দুঃখ পাই মেয়ের জন্যই। ওই জন্য যখন মেয়ে কোনো কিছু ভুল করে বা কোনো রকম দুঃখজনক কাজ করে যেটা আমি মানতে পারি না, তো মেয়ের কাছে আমি একটু বলতে পারো অসহায়, আর কিছুই না। মেয়ে আমাকে প্রচুর সাপোর্ট করে সব রকম। আপনি যখন বিভিন্ন জায়গায় গান করেন, আপনার কখনো এরকম হয়েছে, এরকম কোনো ঘটনা যে আপনার মেয়ে আপনার পারফরমেন্স শুনতে গেছে বা শুনেছে? হ্যাঁ, এই অভিজ্ঞতাটা কিরকম? একদম। আমার যখন প্রথম গান রিলিজ করে বা যতবার তারপরেও হয়েছে, আমার মেয়েই সবার আগে প্রাউড ফিল করে। এবং এই যে আমি এত অ্যাওয়ার্ড ফাংশনে এইবারে যে অ্যাওয়ার্ডগুলো পেলাম, প্রচণ্ড রকমভাবে মানে ও আমাকে সাপোর্ট করে প্রচণ্ড। এবং রিসেন্টলি কথা হচ্ছে একটা আমার অন্য গানে, যে ওকে আমি অ্যাজ এ মডেল হিসেবে, অ্যাকচুয়ালি ও এত ব্যস্ত থাকে তো ও টাইম দিতে পারে না, মানে ওর মডেলিং শিডিউলটা একদম পুরো প্যাকড আপ, তো টাইম দিতে পারে না। এবারে আমি ওকে বলেছি যে আমার এই গানটাই তো ওকে করতেই হবে। তো দেখা যাক। যখন আপনি শুরু করেছিলেন তখন একরকম ছিল, আপনার পরিবারের কেউ আপনাকে সাপোর্ট করেনি। আজকে আপনি প্রতিষ্ঠিত এবং আপনার আজকে নাম ডাক সবই হয়েছে। সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে যারা আপনাকে সাপোর্ট করেনি তখনকার দিনে, তারা কি এখন কোথাও গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে? যোগাযোগ করার চেষ্টা করে, কি বলবো, আমি না আত্মীয় থেকে একটু দূরেই থাকি, মানে নিজের লোকের থেকে বা আত্মীয় থেকে একটু দূরেই থাকি। সাপোর্টটা যেহেতু পাইনি, আশা করি না যার সাপোর্ট করবে, সেই জন্য তাদের থেকে দূরেই থাকি। আমার বন্ধুরা আমার পাশে ছিল, আছে, তাদের নিয়েই ভালো থাকি। আমার মেয়ে আছে পাশে, ব্যাস। এই যে আজকে আপনি বিজয়িনীর অনুষ্ঠানে এসেছেন, আপনার মতন এরকম বহু মেয়েরা রয়েছে যারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চায় এবং নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চায় বিভিন্ন রকম প্রতিকূলতা অতিক্রম করে, কিন্তু তারা কোথাও গিয়ে মনে জোর পায় না, কোথাও গিয়ে সাহসটা পায় না। তাদের উদ্দেশ্যে আপনি একজন সফল নারী হিসাবে কি বার্তা দেবেন? আমি একটা কথাই বলবো, দেখো, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি যে সোসাইটিতে বাস করেছি তারাও আমাকে সাপোর্ট করেনি, বিভিন্ন রকমভাবে আমাকে মানসিক টর্চার করেছে। এবং পাড়া প্রতিবেশী বা সমাজের বিভিন্ন সেক্টরের লোকেরা, বিশেষ করে পুরুষ মানুষ, আমি সবাইকে বলবো না, কারণ আমার এমন অনেক পুরুষ বন্ধু আছে যাদের ওয়াইফের সঙ্গেও আমার কথা হয়, এবং আমি যদি রাত 2টোর সময় ফোন করি তারা অন্তত আমার ফোনটা ধরবে, জানবে যে পম্পা ফোন করেছে কোনো বিশেষ দরকারে। তো এইরকম সম্পর্ক। কিন্তু কিছু পুরুষ মানুষ আছে যারা কখনোই মেয়েদের
উত্থানকে পছন্দ করে না, বা একটা মেয়ে হয়ে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে, একটা মেয়েকে একা মানুষ করছে, একটা ভালো ট্যুরে যাচ্ছে, এটাকে একদম তারা হজম করতে পারে না। প্রতিনিয়ত তারা পদানত করেছে, এখনও আমাদের করে যাচ্ছে এবং ইন ফিউচারেও করবে। সমাজ যতটা বেশি যাই আপডেট হয়ে যাক না কেন, আমি একটাই কথা বলবো যে নিজের ওপর কনফিডেন্স রাখাটা খুব জরুরি। কে কি বলল আমি কোনোদিন কেয়ার করিনি এবং আমি কেয়ার করি না, আমার মেয়েকেও সেটাই শিখিয়েছি। নিজে যেটা মনে করবে ভালো সেটাই করা উচিত। এই যে আপনার সঙ্গীত যাত্রা বা আপনি যে সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা যেগুলো করছেন আর কি সঙ্গীতের পাশাপাশি, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা, দেখো আমাদের পরিকল্পনা আমরা যাই করি না কেন, পরিকল্পনা তো ওপরে যে বসে আছে সেই করে। তো আমাদের তো পরিকল্পনা কিছুই কাজে আসে না, আমি এটা মনে করি। কারণ আমারও কোনো পরিকল্পনা ছিল না যে আমি সিঙ্গার হব কোনোদিন। তো পরিকল্পনা আমরা একটা কিছু ভাবতে পারি যে হ্যাঁ এটা করব ওটা করব, যাই হোক দেখি আগে আগে কোথায় যায়, ঈশ্বর কোথায় নিয়ে যান। আমি ঈশ্বরের উপরেই বিশ্বাস করি এবং ভরসা রাখি। আমাদের প্রোগ্রাম একেবারে শেষের পর্যায়ে, আমাদের প্রোগ্রাম আমি শেষ করতে চাই আপনার এই কণ্ঠে একটা সুন্দর গান দিয়ে। আমার কণ্ঠে গান তো আমার প্রিয় গান, আমার পছন্দের গান কি বলবো, যেটা আমার মায়ের গান, আমার যে ইউটিউবে যেটা খুব মানে জনপ্রিয়তা হয়েছে, সেটা আমার মায়ের গান, সেই গানটাই গাইছি একটু। যদি তোর ওই রাঙা চরণ তলে দিস মাগো আশ্রয়, যদি তোর ওই রাঙা চরণ তলে দিস মাগো আশ্রয়, সেই আশ্রয়ে রাখলে আমায় থাকবে না তো ভয়, মাগো তোর আশ্রয়ে রাখলে আমায় থাকবে না তো ভয়, যদি তোর ওই রাঙা চরণ তলে দিস মাগো আশ্রয়, সেই আশ্রয়ে রাখলে আমায় থাকবে না তো ভয়, মাগো তোর আশ্রয়ে রাখলে আমায় থাকবে না তো ভয়। অসাধারণ আপনার কণ্ঠ একদম। আর এটাকুনি বলছি, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, প্রি পপ আমার চ্যানেল ইউটিউবে, এবং অনেক গান সেখানে পাবে এবং আগামী দিনে অনেক গান আসছে। শ্রোতা বন্ধুদেরও বলবো অবশ্য করেই তারা আমার চ্যানেলটা ভিজিট করুক ফেসবুকে এবং ইউটিউবে। তো আর তোমাদের এই অনুষ্ঠানটা যাতে আরও মেয়েদের ঘরে ঘরে পৌঁছে যায়, আরও মেয়েরা আমার মতো এরকম এসে বলুক, সেই শুভকামনা রইল অবশ্য করেই। একদমই। আপনাকে আমাদের কেটিভি বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে আপনার এই লড়াই আরও চলতে থাকুক এবং আপনি আরও অনেক সাফল্য অর্জন করবেন। আমাদের বিজয়িনীর অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আরও অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।